আমাদের জৈন কালচক্র সম্বন্ধে আমরা আলোচনা করছি এই ভিডিও সিরিজে। তো জৈন কালচক্রের যে দুটো ভাগ, এক হচ্ছে অবসর্পিণী আর এক উৎসর্পিণী। তো অবসর্পিণী মানে হচ্ছে ক্রমশ ভালোর থেকে খারাপের দিকে যাওয়া, আর উৎসর্পিণী মানে হচ্ছে যে সময়ে সব কিছু খারাপ থেকে ভালোর দিকে যায়। এইভাবে অবিরাম গতিতে কালচক্র চলতে থাকে। তো এর আগে আমরা অবসর্পিণী কাল আলোচনা করেছি এবং তাতে দেখেছি যে কিভাবে প্রথম আরা সুষমা থেকে কালচক্র নিচের দিকে নামতে নামতে একেবারে ষষ্ঠ আরা দুসময় পৌঁছে যায়। এখন আমরা ঠিক এর উল্টোটা দেখব, যেটাকে আমরা বলছি কালচক্রের উৎসর্পিণী কাল, বা উৎসর্পিণী কাল না বলে কালচক্রের উৎসর্পিণী চক্রার্ধও যদি বলি তাহলেও সেটা ভুল হবে না। তো অবসর্পিণী কালে যে ছটা আরা রয়েছে, উৎসর্পিণী কালেও ঠিক সেই ছটা আরাই রয়েছে। তফাৎটা কি না, এই ছটা আরার গতি বিপরীতমুখী। অবসর্পিণীতে ভালোর থেকে খারাপের দিকে যাচ্ছিল, আর উৎসর্পিণীতে খারাপ থেকে ভালোর দিকে যাবে। তো উৎসর্পিণী কাল শুরু হয় দুসমা আরার মধ্য দিয়ে, এবং এটার সময়কাল নিশ্চয়ই আমাদের মনে আছে 21,000 বৎসর। তো যখনই ষষ্ঠ আরা শেষ হয়ে গেল অবসর্পিণীর, ঠিক সঙ্গেই শ্রাবণ কৃষ্ণা প্রতিপদের দিন এই উৎসর্পিণী কালের দুসমা আরা শুরু হয়ে গেল। সমস্ত বর্ণনায় অবসর্পিণী কালের ষষ্ঠ আরার মতোই, কারণ দুটো একই আরা। অবসর্পিণী যেটা ষষ্ঠ আরা, আর তারপরেই আমরা উৎসর্পিণীর যে প্রথম আরা, এটা দুটোর একই নাম, একই সময়কাল, সব দিক থেকেই একই। কিন্তু তফাৎটা কি না, এটা ক্রমশ এই আরায়, এটা তো উৎসর্পিণী, ফলে জীবেদের আয়ু, জীবেদের শরীরের পরিমাপ, পৃথিবীর গুণ, পৃথিবীর বৈশিষ্ট্য, প্রকৃতির বৈশিষ্ট্য সব ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এর আগের আরায়, অর্থাৎ অবসর্পিণীর শেষ আরায় সব কিছু একেবারে খারাপের চরম সীমায় পৌঁছে গেছিল। সেই সব কিছু খারাপের চরম সীমা থেকে উৎসর্পিণীর প্রথম আরা দুসমা শুরু হচ্ছে, এবং সেখান থেকে ক্রমশ ভালোর দিকে যাচ্ছে। সমস্ত বর্ণনাই আগের আরার মতোই, তফাৎ এইটুকু। 21,000 বছরের এই দুসমা আরা, অর্থাৎ প্রথম আরাটা শেষ হওয়ার পর আবার শ্রাবণ কৃষ্ণা প্রতিপদের দিনই উৎসর্পিণী কালের দ্বিতীয় আরাটা শুরু হচ্ছে, যার নাম দুঃখমা বা দুসমা, আর আমি এখানে নাম দিয়েছি দুঃখ। তো এই আরা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কিন্তু ক্রমশ খারাপের থেকে ভালোর দিকে যাচ্ছি। তো এই আরায় কি হয়, এই আরা আরম্ভ হওয়ার সঙ্গেই
5 প্রকারের বৃষ্টি সমস্ত ভরতক্ষেত্র জুড়ে হতে থাকে। আকাশ ঘন মেঘে আচ্ছাদিত হয়ে যায়, আর 7 দিন পর্যন্ত দিন রাত নিরন্তর বৃষ্টি হতে থাকে। আমরা এর আগের আড়ায় দেখেছিলাম সংবর্তক নামক মেঘ বৃষ্টিপাত ঘটাচ্ছিল। এই আড়ায় আমরা দেখতে পাচ্ছি পুষ্কর সংবর্তক নামক মেঘ এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে। কতদিন ধরে? 7 দিন 7 রাত ধরে। ফলে এই যে দুসমা আড়ায় পৃথিবীটা একেবারে আগুনের মতো গরম হয়েছিল, 7 দিন অবিরাম অনর্গল বৃষ্টি হওয়ার কারণে সেই পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল, মানে জীবজগতের বসবাসের উপযোগী হয়ে গেল। তাহলে কতদিন হলো? 7 দিন রাত ধরে নিরন্তর বর্ষা হলো, এবং সেই বর্ষা কে ঘটালো? পুষ্কর সংবর্তক নামক মেঘ। এর পরের 7 দিন বৃষ্টি সম্পূর্ণ বন্ধ রইল। যদি টানা বৃষ্টি হতেই থাকে তাহলে পৃথিবীতে তো প্লাবন তৈরি হবে। তো সেই কারণে 7 দিন বৃষ্টি বন্ধ রইল। তারপর ঘৃত নামক মেঘ 7 দিন রাত ওই আগের মতোই বৃষ্টি হতে থাকলো। ঘৃত নামক মেঘ থেকে 7 দিন রাত পর্যন্ত ঘৃত নামক মেঘের আগে আরেকটা ঘটনা ঘটেছে। আরেকটা মেঘ আছে, ক্ষীর নামক মেঘ। সেই ক্ষীর নামক মেঘ প্রথম 7 দিন, মানে প্রথম যে 7 দিন নিরন্তর বৃষ্টি হয়ে গেল, পৃথিবী ঠান্ডা হয়ে গেল, তারপরে 7 দিন বৃষ্টি বন্ধ রইল, এবং তারপরে 7 দিন ধরে ক্ষীর নামক মেঘ নিরন্তর দুগ্ধ বর্ষণ করতে লাগলো। ফলে সারা পৃথিবীর দুর্গন্ধ দূর হয়ে গেল। আমাদের নিশ্চয়ই মনে আছে যে অবসর্পিণী ষষ্ঠ আরা কি ভয়ঙ্কর রকমের একটা বাজে সময় ছিল, যেটাকে আমরা বলেছিলাম চরম দুঃখের কাল। তো সেই সময় বলেছিলাম মানুষেরা পর্যন্ত দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। তো তাই যদি হয় তো সারা পৃথিবীটাই দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছিল। কিন্তু এই ক্ষীর নামক মেঘ যে 7 দিন ধরে দুগ্ধ বর্ষণ করল, এর ফলে পৃথিবীর দুর্গন্ধ দূর হয়ে গেল। আবার 7 দিন বর্ষা বন্ধ থাকলো। 7 দিন পর আবার ওই যেটা একটু আগে বলছিলাম ঘৃত নামক মেঘ আবার 7 দিন ধরে দিন রাত ধরে বৃষ্টিপাত ঘটাতে থাকলো। এর ফলে পৃথিবীতে স্নিগ্ধতা এলো। তারপরের 7 দিন লাগাতার অমৃত নামক মেঘ থেকে বৃষ্টি হতে লাগলো। তো এই বৃষ্টির যে ফলটা হলো সেটা কিন্তু অসাধারণ, মানে মনুষ্য বসবাসের উপযোগী হয়ে উঠল পৃথিবীটা এই বৃষ্টির ফলে। কেন না, এই বৃষ্টির ফলেই 24 প্রকারের ধান এবং অন্যান্য সব যে গাছপালা, সেই গাছপালার অঙ্কুর মাটি থেকে ফুটে বেরোলো। এটা চতুর্থ বৃষ্টি। এরপর আখের রসের সমান রস নামক মেঘ
7 দিন ধরে বর্ষণ করতে লাগলো। মানে কি বর্ষণ হতে থাকলো? আখের রসের মতো রসের বর্ষণ হতে থাকলো। এবং সেই মেঘটার নামও ইখ বা ইক্ষু। তো 7 দিন ধরে বর্ষণের ফলে কি হলো? এই গাছপালার মধ্যে যে পঞ্চরস, সে পঞ্চরসের উৎপত্তি হলো। আমরা তো জানি 5টা রস কী কী আছে: মধুর রস, কটু রস, তীক্ষ্ণ রস, কষায় রস এবং অম্ল রস। এই 5 প্রকার রসের উৎপত্তি হলো। 5 সপ্তাহ বর্ষার পরে আরও 2 সপ্তাহ বাদ গেল। মোট 7 সপ্তাহে 7 × 7 = 54 দিন। এই 54 দিন ধরে যে বৃষ্টি, কি বললাম, 5 সপ্তাহ বৃষ্টি হয়েছে আর 2 সপ্তাহ বৃষ্টি বন্ধ ছিল। তাহলে মোট এই 54 দিন হওয়ার পর শ্রাবণ কৃষ্ণা প্রতিপদা থেকে ভাদ্র মাসের শুক্লা পঞ্চমী পর্যন্ত এই সময়টা অতিক্রান্ত হয়ে গেল। ফলে এই ভাদ্র মাসের শুক্লা পঞ্চমীতে সম্বৎসরের শুরু হলো এবং তখন থেকে এই যে শ্রাবণ কৃষ্ণা প্রতিপদা থেকে ভাদ্র মাসের শুক্ল পঞ্চমী পর্যন্ত এই সময়টা অতিক্রান্ত হওয়ার সময়, মানে অতিক্রান্ত হওয়ার মুহূর্তে এই 49 দিন বা 50 দিন থেকে আমাদের সম্বৎসরী মহাপর্ব শুরু হয়ে যায়। তার মানে এখান থেকে আমরা প্রমাণ করতে পাচ্ছি বা প্রমাণ পাচ্ছি যে এই যে আমাদের জৈনদের সম্বৎসরী যে পর্ব, এটা অনাদিকাল থেকেই চলে আসছে এবং অনন্তকাল পর্যন্ত চলবে। কেন না, এটা অনাদি অনন্তকাল চক্রেরই একটা অংশ। তো কালচক্র যতদিন চলবে আমাদের এই সম্বৎসরী পর্বও ততদিন চলবে। আর কালচক্রের যেহেতু বিরাম নেই, এ যেহেতু থামবে না, ফলে সম্বৎসরী পর্বও কিন্তু অনন্তকাল পর্যন্ত চলবে। তো এখন আমরা আন্দাজ করতে পারছি যে 49 দিন পর পৃথিবীর অবস্থার কতটা পরিবর্তন হয়েছে। আগে যেটা দিনের বেলায় ছিল উত্তপ্ত মরুভূমি, রাত্রিবেলায় ছিল শীতল মরুভূমি, সারা পৃথিবীময় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল, এখন কিন্তু পৃথিবী আবার সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠল। পৃথিবীর এই নূতন রূপ দেখে সেই যে মানুষগুলোকে ভরতক্ষেত্রের অধিষ্ঠাতা দেব বৈতাঢ্য পর্বতের গুহার মধ্যে বীজ রূপে রেখেছিল বা রেখেছিলেন, সেই মানুষগুলো এখন ওই গর্ত থেকে বেরিয়ে আসছে। আগের মতো আর কষ্ট নেই, এখন পৃথিবীর আবহাওয়া অনেক আরামদায়ক, ফলে তারা বেরিয়ে আসছে। কিন্তু যখনই বেরিয়ে আসছে, বেরিয়ে আসার পরেই যখনই লতাপাতার মানে গাছপালার পাতাগুলোকে নড়তে দেখছে, তখনই ভয়ে ভীত হয়ে তারা আবার দৌড়ে গর্তে ঢুকে যাচ্ছে। কিন্তু গর্তের ভিতর ভয়ঙ্কর দুর্গন্ধ, সেই দুর্গন্ধে আবার ঘাবড়ে গিয়ে তারা আবার বাইরে বেরিয়ে আসছে। আবার যখন ওই গাছপালার পাতাগুলোকে যখন নড়তে দেখছে, আবার ভয় পেয়ে তারা গর্তের মধ্যে ফিরে যাচ্ছে। কিন্তু এরকমটা হতে হতে
একটা সময় ওরা বুঝতে পারল যে বাইরের পৃথিবীতে কোনো ভয়ের কারণ নেই। গাছের পাতাগুলো নড়ছে, লতা পাতা নড়ছে, তো এতে আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, আমাদের গায়ে এসেও পড়ছে না, আমরা ক্ষতিগ্রস্ত হব না। তো এরকম যখন ওদের সাহসটা হয়ে গেল, তখন ওরা ধীরে ধীরে নির্ভয় হয়ে গাছপালার কাছে এসে পৌঁছালো। ততদিনে বহু গাছে সুন্দর সুন্দর মধুর ফল উৎপন্ন হয়ে গেছে। তো সেই ফল মাটিতে পড়ছে, সেই ফল ওরা আহার করতে শুরু করলো। তো ফল খেয়ে দেখলো যে তো খুব মিষ্টি। এর আগে পর্যন্ত কি খাচ্ছিল ওরা? ওই যে সরু এবং অগভীর গঙ্গা নদীর মধ্যে যে মাছ জাতীয় প্রাণী ওরা ধরত একেবারে সেই সূর্যোদয়ের সময়ে, আর তারপর বালির মধ্যে পুঁতে রেখে দিত, আর সন্ধেবেলায় যখন সূর্য অস্ত যেত সেই সময়টা বেরিয়ে এসে আর ওগুলো বের করে কাড়াকাড়ি করে খেত। যাদের জুটত না তারা ওই হাড়ের টুকরোগুলো, কাঁটা ইত্যাদি খেত। তো সেই তুলনায়, সেই খাবারের তুলনায় এখন তারা যে খাবারটা পাচ্ছে, অর্থাৎ গাছের ফল, এই খাবারটা অনেক বেশি সুস্বাদু, যে কারণে এরা কিন্তু তখন থেকে মাংসাহার ছেড়ে দিল। এবং শুধু ছেড়ে দিল তাই নয়, মাংসাহারের প্রতি তাদের এতটা ঘৃণা জন্মে গেল যে ওরা নিজেরাই নিয়ম করে নিল যে এখন থেকে যদি কেউ মাংসাহার করে, মাংসাহারের সুযোগ কিন্তু এখন আছে। পৃথিবী যখন সুজলা সুফলা হয়ে উঠেছে, অত প্রতিকূল পরিস্থিতিতেও ষষ্ঠ আরায় এবং উৎসর্পিণীর প্রথমা আরায় যখন গঙ্গা নদীর মধ্যে মাছ জাতীয় প্রাণীরা বেঁচে ছিল, তাহলে এখন নিশ্চয়ই তারা বেঁচে থাকবে এবং আরও বেশি করে তাদের পপুলেশন, সংখ্যা বৃদ্ধি হবে, গুণগত মানের বৃদ্ধি হবে, এটা তো স্বাভাবিক। ফলে মাংসাহারের সুযোগ কিন্তু এখনও ছিল। তবু এরা ওই যে সুস্বাদু ফল খেয়ে তাদের এত ভালো লেগেছে যে তারা নিয়ম করে দিল যে এরপর থেকে যে মাংস খাবে, আমরা তো মাংস খাবই না, কিন্তু আমাদের মধ্যে যদি কেউ মাংস খায়, তার সঙ্গে মেলামেশা করা তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত আমরা ডিঙোব না। এইভাবে ধীরে ধীরে মানুষ আবার উন্নতির রাস্তায় এগোতে শুরু করলো। তারপর ধীরে ধীরে জাতি বিভাগ হতে থাকলো এবং আজকে আমরা পঞ্চম আরায় যে সমাজ ব্যবস্থা দেখছি, সেই সমাজ ব্যবস্থার গোড়াপত্তন সেখান থেকেই শুরু হয়ে গেল। আর প্রত্যেকটা আরায় যে বিষয়টা বলতে হয়, বর্ণ, গন্ধ, রস, স্পর্শ ইত্যাদি জিনিসে অনন্ত গুণ বৃদ্ধি হতে থাকলো। তাহলে আজকে আমরা উৎসর্পিণী কালচক্রের প্রথম এবং দ্বিতীয় আরা, এই দুটো আরা সম্বন্ধে আমরা আলোচনা করলাম। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সময়ের যে একক পূর্ব, এই এক পূর্ব সমান কতটা পরিমাণ সময়, আর দৈর্ঘ্যের যে একক ধনুষ, সেই ধনুষ কতটা পরিমাণ দীর্ঘ, এটা আমি পরের ভিডিওতে জানাবো। তো আজকে বিষয়টা আমি পরিষ্কার করে দিচ্ছি যে 84 লক্ষ বছর সমান এক পূর্বাঙ্গ। 84 লক্ষ বছর মিলে হয় এক পূর্বাঙ্গ এবং 84 লক্ষ পূর্বাঙ্গ মিলে হয় এক পূর্ব, অর্থাৎ এক পূর্ব সমান 84 লক্ষ গুণিত 84 লক্ষ বছর। এটা যে কত দীর্ঘ সময়
এ আমাদের কল্পনার বাইরে। তবে গণিতের সাহায্যে হিসাব করে বের করা যাবে যে যত বড় সংখ্যাই হোক সেই সংখ্যাটা আমরা লিখতে পারবো। কিন্তু এর তুলনায় ওই যে পল্লবম এবং সাগরোপম, এটা যদি দেখি, সেই দুটো একক আমাদের কল্পনার বাইরে। মানে এটাকে আমরা লিখেও দেখাতে পারবো না, এই ধারণাটাই আমাদের মধ্যে আসবে না। তো এটা হলো এক পূর্ব সমান কতদিন, সেটা বললাম। এরপর হচ্ছে এক ধনুষ। বলেছিলাম এক ধনুষ দৈর্ঘ্যের একক, এক ধনুষ সমান হচ্ছে 4 হাত। সবচাইতে ক্ষুদ্র একক হচ্ছে উচ্ছেদাঙ্গুল, সেটা নিয়েও একদিন চর্চা করব। তারপরে হচ্ছে অঙ্গুল। তো এইভাবে বাড়তে বাড়তে এই ধনুষ হচ্ছে, ধনুষ সমান আমাদের মোটামুটি 4 হাত, মানে 6 ফুট। তো যাই হোক, আজকে বোধহয় ভিডিওটা একটু বড় হয়ে গেল। এর পরের দিন আমরা উৎসর্পিণী কালচক্রের উৎসর্পিণী চক্রার্ধের তৃতীয় আরা সম্বন্ধে চর্চা করব। সবাই ভালো থাকুন। জয় জিনেন্দ্র।